আলিকুলি খান শারীরিকভাবে মহাবীর ছিলেন। তার যৌবনের তাড়না সত্যিই কোনো একটি রমণীর পক্ষে বহন করা সম্ভব ছিল না। এর মধ্যে মোগল হারেমা হইচই পড়ে গেল আনারগুলিকে নিয়ে। আপনার এবং আনারকুলির প্রেমের নানা কাহিনী নিয়ে প্রাসাদের মেয়েরা সারাদিন ফোঁস গল্প করত। আমরা সবাই আনারকুলিকে দেখতে গেলাম, কিন্তু সত্যিকার অর্থে আহামরি কিছু মনে হয়নি। সবাই তাকে নিয়ে রং তামাশায় মেতে উঠলো। জিজ্ঞাসা করলো, কিরে মাগি, বামন হয়ে চাঁদে হাত দিতে গেলি কেন? কেউ কেউ তার গোপনাঙ্গ ধরে টান মারার চেষ্টা করে বলল, দেখি তো ওটা কেমন। কোন পুরুষ বহুগামী হয়? কেন বা তারা একের পর এক রমণীর সঙ্গে রমণ করতে আগ্রহী ওঠে? অনেক মেয়ের মধ্যেও আমি এই সমস্যা দেখেছি, তবে তাদের সংখ্যা নগণ্য। অন্যদিকে পুরুষ বহুগামী নয়, কিংবা পুরুষের মধ্যে বহুগামিতার ইচ্ছা নেই, এমন উদাহরণ দেওয়া সত্যিকার অর্থে কষ্টকর। শাহেনশাহ তার খাস কামরায় অপেক্ষা করছিলেন কখন ঝড় থামে। ঘণ্টাখানেক এভাবে চলল এবং এক সময় থেমে গেল। তিনি কামরার বাইরে বেরোলেন। চমৎকার ঠান্ডা বাতাস বইছে, আকাশ বেশ পরিষ্কার। কিছু মেঘ এলোমেলো ভাবে ভেসে বেড়াচ্ছিল আর চাঁদকে ঢেকে দেওয়ার চেষ্টা করছিল। ফলে এক ধরনের মহাময় আলো আধারিতে দোল খাচ্ছিল আগ্রার ফতেপুর সিক্রির রাজপ্রাসাদ। এমন মোহনীয় পরিবেশে অনেকদিন পর সম্রাটের মনে হলো তিনি সত্যি সুখী মানুষ এবং পৃথিবীর সৌভাগ্যবান ব্যক্তি। কামরায় ফিরে এসে হুকুম করলেন রাতের খাবারের আয়োজন করার জন্য। একই সঙ্গে সম্রাজ্ঞী নূরমহলের কাছে খবর পাঠালেন তার আগমনের সময় জানিয়ে। নূরমহল তার কামরায় বসে ভাবছিলেন কিভাবে আজকের রাতে সম্রাটকে সর্বোত্তম ভাবে আনন্দ দেওয়া যায়। তার মনে পড়ল জীবনের প্রথম বছরের কথা। ভয়ে থরথর করে কাঁপছিলেন সেই রাতে। অন্যদিকে তরুণী বধূর অপরূপ লাবণ্যে মোহমুগ্ধ বীর আলিকুলি খান রুমে ঢুকে স্ত্রীকে জড়িয়ে ধরলেন। তারপর কি যে হলো কে জানে। বেশ কয়েকবার তীব্র ঝাঁকুনি খেয়ে আলিকুলি খান নিস্তেজ হয়ে পড়লেন। তরুণী নূরমহল তখন পুরুষদের সম্পর্ক তেমন কিছুই জানতেন না। সেই রাতে আলিকুলি খান মুখ গম্ভীর করে এই যে শুয়ে পড়লেন আর তাকাতেই পারলেন না। 3-4 ঘন্টা অবধি। পরে সেই ঘটনার রহস্য জানার পর অনেকে এসেছেন, আজও হাসি পাচ্ছে। শাহেনশাহ যদি এমনটি হয়, আবার মনে মনে ভাবলেন না না, এমনটি হবে না, কারণ নারীর দেহ এবং মন সম্পর্কে তিনি যথেষ্ট ওয়াকিবহাল। এ পর্যন্ত 20টি বিবাহ করেছেন তিনি, সঙ্গ লাভ করেছেন শত শত নারী। কাজে সেই পুরুষ কামাতর হয়ে তাকে স্পর্শ করা মাত্রই আলিকুলি খানের মতো ঝাঁকুনি খেয়ে নিস্তেজ হয়ে পড়বেন, এটা ভাবাই যায় না। তবুও নূরমহল নিজেকে প্রস্তুত রাখলেন প্রাণপ্রিয় স্বামীকে বিব্রত হওয়া থেকে বাঁচানোর জন্য। রাজকীয় নৈশভোজের সম্রাট সাধারণত বিগত দিনটির সার্বিক কর্মকাণ্ড পর্যালোচনা করে থাকেন। সে রাতে আলোচনা করার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল, বিশেষত সুবি বাংলার নতুন গভর্নর নিয়োগ এবং সেখানে নতুন রাজধানী স্থাপন করার জন্য বিপুল পরিমাণ অর্থের বিনিয়োগ বিষয়ে অর্থমন্ত্রীর সঙ্গে পরামর্শের দরকার ছিল। অন্যদিকে শিয়ামতের পরিবর্তে সুন্নি মত চালুর বিষয়ে প্রক্রিয়াগত জটিলতা দূর করার জন্য সাম্রাজ্যের প্রধান বিচারপতি অথবা কাজী উল কুজ্জাত এবং শাহী ইমামের সঙ্গে আলাপ আলোচনার প্রয়োজন ছিল। সে মতে সম্রাটের ব্যক্তিগত সচিব জাহানদার শাহ উল্লেখিত ব্যক্তিদের রাতের ভোজন পর্বে যোগদানের আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু দস্তরখানে বসার পর খাবার দাবার শুরু হলো বটে, কিন্তু সম্রাট কিছুতেই আলোচনায় অংশগ্রহণ করতে পারছিলেন না। বারবার উদাস হয়ে পড়ছিলেন এবং প্রয়োজনীয় বিষয়ের অবতারণা করছিলেন। উপস্থিত রাজ অমর্ত্যরা সম্রাটের মনের অবস্থা আন্দাজ করে আর এগুলেন না। আলোচনা জমল না। পাহানার শেষে সম্রাট আবার খাস কামরায় ফিরে গেলেন। সম্রাট জাহাঙ্গীর হলুদের মধ্যে কালচে জরির কাজ করা রেশমি কাপড়ের পোশাক সবচেয়ে বেশি পছন্দ করতেন। শুধু গোলাপের সুগন্ধিযুক্ত আতর ব্যবহার করতেন। তার কাপড় আসতো সুদূর পারস্য থেকে আর সুগন্ধি আনা হতো ইয়েমেন থেকে।
ইয়ার খলিফা নামক একজন ব্যক্তি সম্রাটের পোশাকের ডিজাইন এবং বানানোর কাজে নিযুক্ত ছিল। আজকের রাতের জন্য ইয়ার খলিফার বানানো বিশেষ পোশাক পরিধান করে সারা শরীরে আতর মাখলেন তিনি, চোখে লাগালেন বিশেষ সুরমা। তারপর নহবত খানায় হুকুম পাঠালেন তার যাত্রাপথে নহবতের ধ্বনি তোলার জন্য। সম্রাটের ইঙ্গিত পেয়ে সানাই এবং নহমত বাজিয়েরা তাদের বাদ্যযন্ত্রের সর্বোত্তম সুর তুললেন। আকাশে তখন একাদশীর চাঁদ। এর মধ্যে সম্রাট ছুটলেন নূরমহলের কামরার দিকে। প্রিয় দাসীদের সঙ্গে খোঁজ গল্প করছিলেন নূরমহল। সম্রাটের আগমনে দাসীরা সব খিলখিলিয়ে হাসতে হাসতে কামরা ত্যাগ করল। নূরমহল উঠে দাঁড়ালেন, মাথা নুয়ে কুর্নিশ করে সম্রাটকে ইঙ্গিতে বিছানার উপর বসতে বললেন। কিন্তু সম্রাটের যেন কোনো কিছুতে খেয়াল নেই, কেমন যেন আনমনা, মুখটা উত্তেজনায় লাল হয়ে আছে। নূরমহল আর চোখে সম্রাটের দিকে তাকালেন। তিনি বুঝলেন সম্রাটের অবস্থাও আলিবলি খানের মতো। নূরমহল হঠাৎ করে বিছানায় কাত হয়ে পড়ে যাওয়ার ভান করলেন, যেন অজ্ঞান হয়ে পড়বেন। সম্রাট হন্তদন্ত হয়ে তাকে ধরে বিছানায় শুইয়ে দিলেন এবং হেকিম ডাকার জন্য তালি বাজাতে যাচ্ছিলেন। নূরজাহান ইঙ্গিতে তাকে নিবৃত্ত করে বললেন, তেমন কিছু নয়, মাথাটা একটু চক্কর দিচ্ছিল। দয়া করে আমার মাথায় একটু বরফ ভেজানো কাপড় দিয়ে পট্টি বেঁধে দিন এবং মুখমণ্ডল মুছে দিন তো। সম্রাট কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ছিলেন। এত কিছু ভাবার সময় ছিল না। সুবোধ বালকের মতো জিজ্ঞাসা করলেন, বরফ আর কাপড় কোথায় পাবো? কাউকে কি ডাকবো না ডাকার দরকার নেই? এগুলো শিয়রের কাছে তাকের উপর রাখা আছে, সম্রাজ্ঞী উত্তর দিলেন। সম্রাট উঠে গিয়ে নিজ হাতে বরফ নিয়ে তার উপর মসলিন কাপড়ের টুকরো দিয়ে সম্রাজ্ঞীর ললাটে বরফের পট্টি বাঁধতে চেষ্টা করতে থাকলেন। সম্রাজ্ঞী আর চোখে স্বামীর পাজামার দিকে তাকালেন। বুঝে অংশটি এবার স্বাভাবিক হয়েছে বলে মনে হলো। স্বস্তির নিঃশ্বাস ফেলে তিনি মনে মনে নতুন ফন্দি আঁটলেন। সম্রাট অত্যন্ত আন্তরিকতার সঙ্গে নূরমহলের মাথায় বরফের পট্টি দেওয়ার পাশাপাশি মুখমণ্ডল মুছে দিচ্ছিলেন। কিন্তু সম্রাজ্ঞীর রোগ বোধ হয় বেড়েই চলছিল। তিনি অত্যন্ত মৃদুস্বরে এবং সুরলা কণ্ঠে উহ আহ শব্দ করছিলেন। বিব্রত সম্রাট বারবার হেকিম ডাকার চেষ্টা করতে থাকলেন। অন্যদিকে নূরমহল বললেন মোমের বাতিগুলো নিভিয়ে দেওয়ার জন্য, কারণ তার নাকি চোখে ভীষণ জ্বালা ধরেছে। নিজে উঠে গিয়ে সম্রাট স্ত্রীর কথা মতো বাতি নেভালেন। নূরমহল এবার স্বামীকে বললেন তার হাতটা একটু চেপে ধরার জন্য। সম্রাট তাই করলেন। কিন্তু নূরমহলের হাতের স্পর্শ পাওয়া মাত্রই সম্রাট এতক্ষণের দুষ্টুমি সম্পর্কে বুঝতে পারলেন। উচ্চস্বরে হাসি দিয়ে তিনি স্ত্রীকে গভীর প্রণয়ে আলিঙ্গন করলেন। অনেক কসরত আর আবেগিক কথাবার্তার মধ্য দিয়ে তার অন্ধকারের মধ্যে প্রায় 1 ঘন্টা কাটালেন। নূরমহল যখন আবার তার কামরার আলো জ্বালালেন, দুর্গের ঘণ্টায় তখন রাত দ্বীপ্রহরের ধ্বনি বাজছিল। উভয় ছিলেন বেশ ঘর্মাক্ত। তার মধ্যে পূর্ব থেকে কর্পূর মিশ্রিত ঈষৎ গরম পানি রাখা ছিল। সন্তর্পণে তারা তাদের পোশাক পরিবর্তন করলেন। এবার সম্রাজ্ঞী নিজ হাতে সম্রাটের সর্বাগ্যয় কর্পূর মিশ্রিত পানির সাহায্যে নরম মসলিনের কাপড় দিয়ে মুছে দিলেন। মিলনের পর স্ত্রী কর্তৃক এই ধরনের সেবা ছিল সম্পূর্ণ অভূতপূর্ব। তিনি মনে মনে ভীষণ তৃপ্তি অনুভব করলেন। এরপর পদ্মমধু মিশ্রিত 1 গ্লাস দুধ পান করে উভয়ের দিকে প্রশান্ত দৃষ্টিতে তাকালেন। সম্রাট আবদার করলেন গত রাতের অসমাপ্ত ইতিকথা বলার জন্য। সম্রাজ্ঞী বললেন, আমি ভুলে গেছি কোথা থেকে শুরু করছিলাম বা কোথায় শেষ করেছিলাম। সমস্যা নেই, আমার মনে আছে। তুমি বলছিলে কিভাবে হ্যারেমের মধ্যে গত 4টি বছর আমার জন্য অপেক্ষা করছিলে এবং কিভাবে তুমি সুস্থ হয়ে উঠলে এবং আমার ছবি দেখি নিজে নিজে উত্তেজিত হওয়ার পর মনে করলে যে তুমি বিয়ে করার জন্য প্রস্তুত এবং আমাকে তা চিঠির মাধ্যমে জানালে সবকিছু আয়োজন করার জন্য। সম্রাজ্ঞী এবার মুচকি এসে সম্রাটের পানে তাকালেন। বুঝলেন তার স্বামী প্রভুরকে সবাই মাতাল বললেও তিনি মাতাল নন। আজকের বাসরে তিনি প্রমাণ করেছেন এখনো তিনি যথেষ্ট সক্ষম। গত 48 ঘন্টায় তিনি একবারের জন্য সুরা বা আফিম গ্রহণ করেনি, অথচ বিগত বছরগুলোতে লোকজন তাকে সর্বাবস্থায় নেশাগ্রস্ত দেখেছে। নেশাগ্রস্ত অবস্থাতেই তিনি চমৎকার সব রাষ্ট্রীয় সিদ্ধান্ত দিয়েছেন। যুগান্তকারী সব যুদ্ধের ময়দানে উপস্থিত থেকে কঠিনতম সময়ে কঠিনতম সিদ্ধান্ত নিয়ে প্রতিটি যুদ্ধে জয়লাভ করেছেন। বিশেষত রাজপুত বীরসাওয়ারের রাজা রানা আমর সিংহের সঙ্গে যুদ্ধ অব্যাহত রয়েছে সেই সিংহাসনে আরোহণের দিন থেকে, অর্থাৎ 1605 সালের নভেম্বর মাস থেকে। সিংহাসন লাভের পরপরই তার জ্যৈষ্ঠ পুত্র খসরু বিদ্রোহ করে বসল। খসরুর বয়স তখন মাত্র 17 বছর। মোগল সালতানাতের তুর্কি আমির এবং রাজপুত সেনাপতিরা খসরুকে এমনভাবে সমর্থন দিলেন যাতে মনে হচ্ছিল সম্রাটই পরাজিত হবেন। শাহজাদা খসরুর মা ছিলেন সম্রাটের প্রথম স্ত্রী এবং রাজমহিষী।
মনোভাবতী নামের রাজপুত রাজকুমারীর পিতামহ এবং চাচারা সর্বভারতীয় রাজনীতিতে বিগত শত শত বছর ধরে প্রভাব বিস্তার করে আসছিল। দিল্লি, আগ্রা, রাজস্থান, হিন্দু, গোয়ালিয়র, কানপুর, লখনৌ অঞ্চলের উপর তাদের পারিবারিক আধিপত্য স্বীকৃত হয়ে আসছিল যুগ যুগ ধরে। সম্রাট আকবর এই প্রভাবশালী যোদ্ধা জাতিকে বশীভূত করেছিলেন আত্মীয়তা এবং বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করে। ফলে সেই সময় ওই অঞ্চলে যুদ্ধবিগ্রহ ছিল না বললেই চলে। কিন্তু শাহজাদা সেলিমের আচরণ, বিশেষত রাজকুমারী মনোভাবতীকে উপেক্ষা এবং আনারকলি নামক নর্তকীর সঙ্গে গভীর প্রেম রাজপুত জাতির মধ্যে প্রবল উত্তেজনা দেখা দেয়। সম্রাট আকবর বিষয়টি দ্রুত নিষ্পত্তি করেন আনারকলিকে গুম করে ফেলার মাধ্যমে। এতে রাজপুতরা শান্ত হলেও শাহজাদা সেলিম হয়ে ওঠেন অশান্ত। একের পর এক দুর্ঘটনা ঘটাতে থাকেন। তিনি তার প্রথম স্ত্রী রাজকুমারী মনোভাবতীর সঙ্গে দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা বন্ধ করে দেন। সম্রাট আকবর যতদিন জীবিত ছিলেন ততদিন মোগল হেরেমের এই অভ্যন্তরীণ বিরোধের আগুন বাইরে বের হতে পারেনি, কিন্তু তার মৃত্যুর পরপরই দাবানল জ্বলে ওঠে। শাহজাদা খসরু জন্মের পর থেকেই দেখে আসছিলেন তার মায়ের অপমান। অন্যদিকে তার শৈশব এবং কৈশোরের বিরাট অংশ কাটে রাজস্থানের নানা প্রাসাদে। সেখানে নিয়তই আলোচনা হতো তার পিতার নানা কর্মকাণ্ড নিয়ে। ফলে শৈশব থেকে তিনি পিতাকে ঘৃণা করতে শুরু করে। সম্রাট আকবরের মৃত্যুর কিছুদিন পূর্বে শাহজাদা খসরুর মামা, যারা কিনা মোগল ফৌজে অত্যন্ত উচ্চপদের চাকরি করতেন, গোপনে সম্রাটের সঙ্গে পরামর্শ করলেন শাহজাদা সেলিমের পরিবর্তে তার জ্যেষ্ঠ পুত্র শাহজাদা খসরুকে সিংহাসনের উত্তরাধিকার মনোনীত করার জন্য। সম্রাট আকবর তখন যথেষ্ট বয়োবৃদ্ধ এবং মানসিকভাবে কিছুটা বিকারগ্রস্ত হয়ে পড়েছিলেন। বিশেষত তার প্রিয় বন্ধু এবং প্রধানমন্ত্রী আবুল ফজলের নির্মম হত্যাকাণ্ডের পর তিনি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন। রাজকার্যে মনোনিবেশ না করে প্রায়ই একা একা বসে থাকতেন এবং আপন মনে সবসময় বিড়বিড় করে কি যেন বলতেন। ফলে সিংহাসনের উত্তরাধিকার নিয়ে শাহজাদা খসরুর মামারা যখন তার সিদ্ধান্ত জানতে চাইলেন, তখন তিনি এমন এলোমেলো কথা বললেন যাতে মনে হলো খসরুই তার উত্তরাধিকারী। মোগল দরবারে রাজপুত এবং তুর্কি আমির ওমারারাও শাহজাদা খসরুর পক্ষ নিলেন। অন্যদিকে মোগল রাজবংশের লোকজন, আফগানি এবং পার্শ্বিক আমির ওমাররা শাহজাদা সেলিমের পক্ষ নিলেন। এর মধ্যে সম্রাট আকবর মারা গেলেন এবং প্রাসাদ ষড়যন্ত্রে জয়ী হয়ে সেলিম সিংহাসনে বসলেন নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর নাম ধারণ করে। অন্যদিকে শাহজাদা খসরুর নেতৃত্বে রাজপুত এবং তুর্কি আমিররা বিদ্রোহ করে বসলেন। সবার ধারণা নেশাগ্রস্ত সম্রাট কিছুতেই যুদ্ধ পরিচালনা করতে পারবেন না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সম্রাট স্বয়ং যুদ্ধক্ষেত্রে নামলেন এবং প্রিয় পুত্রকে পরাজিত করে বিদ্রোহের শাস্তি স্বরূপ তার দুই চোখ অন্ধ করে দিলেন। মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত ছিল ভয়ানক নির্মম, কিন্তু রাজনৈতিক বিচারে এটা ছিল সর্বোত্তম। সম্রাজ্ঞী নূরমহল মোগল হেরেমের এইসব ঘটনা জানতেন। তিনি এও জানতেন যে তার স্বামীর মধ্যে বিরল সব রাজনৈতিক প্রজ্ঞা এবং মেধা রয়েছে সীমাহীন দৃষ্টিশীলতা, আভিজাত্য এবং রাজ্য শাসনের জন্য সুন্দর একটি মন এবং সর্বাঙ্গীন সৎ একটি ইচ্ছা শক্তি। তিনি মনে প্রাণে প্রতিজ্ঞা করেছেন সম্রাটের সব কাজে প্রেরণাদাত্রী হিসেবে কাজ করে যাওয়ার জন্য। আর এই জন্য গত 4টি বছর নিজেকে সব দিক থেকে প্রস্তুত করেছিলেন। সম্রাটকে যখন এসব ভাবছিলেন তখন সম্রাট তাড়া দিলেন, কই তোমার গল্পের পরবর্তী অংশ শুরু করো। নূরমহল বলতে শুরু করলেন, আমার আলম্পনা, প্রকৃতি হলো সবচেয়ে বড় নিয়ামক একজন মানুষের ভাগ্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে। প্রতিটি মানুষের শরীর এবং মনের মধ্যে অদ্ভুত সব সৃষ্টিশীলতা এবং উদ্যম লুকায়িত থাকে। স্থানকাল পাত্রভেদে তা প্রকাশিত হয় কিংবা পূর্ণতা পায়। এই ধরুন আমার কথা, দিনহীন অবস্থায় আমার জন্ম অনেকটা অলৌকিকভাবেই আপনার মহান পিতার নজরে পড়ে যায় যখন আমার বয়স 9 বছর। তিনি নিজ কন্যার মতো আমাকে মানুষ করার জন্য মোগল হেরেমে নিয়ে এলেন। তলোয়ার চালানো, ঘোড়ায় চড়া, তীর চালানো, কুস্তি, মল্লযুদ্ধ সহ অন্যান্য বিষয়তে তিনি আমাকে শেখাতে থাকলেন সম্রাটের শ্রেষ্ঠ শিক্ষকদের দ্বারা। তিনি যখন জানলেন যে প্রতিটি বিষয়ে আমার দক্ষতা রাজ অন্তপুরের সব রাজকুমারীর চেয়ে শ্রেষ্ঠতর, তখন আমাকে আরো অধিকতর শিক্ষা প্রদানের জন্য বিশেষ বিশেষ শিক্ষক নিয়োগ দিলেন। আমাকে শিক্ষা দেওয়া হলো ভূগোল, অর্থনীতি, সামরিক আইন, মুসলিম আইন, তুলনামূলক ধর্মশাস্ত্র, শরীর তত্ত্ব সহ জীবনের জন্য প্রয়োজনীয় অন্যান্য জ্ঞান। আমার নিজের চেষ্টায় আমি রপ্ত করলাম স্থাপত্য বিদ্যা, পোশাক এবং অলঙ্কারের নকশাকরণ, উদ্ভিদ বিদ্যা এবং চিকিৎসা বিদ্যার টুকিটাকি। রাজ অন্তপুরে আমার প্রশংসা সবাই পঞ্চমুখ হয়ে উঠল। সেই বয়সেই অনেকে আমাকে স্বপ্ন দেখাতো আপনার ব্যাপারে।
বলতো, মহামানব সম্রাট তোমাকে যে এত আদর করেন কিংবা এত শিক্ষা দীক্ষা দিচ্ছেন তা কেবল তোমাকে রাজবধূ বানানোর জন্যই। শুনতে আমার খুবই ভালো লাগতো, কিন্তু আবার ভয়ও পেতাম। আমার শিক্ষকরা শিখিয়েছিলেন কি করে চিন্তা করতে হয়। প্রত্যেকটি চিন্তারই সীমা বা পরিসীমা থাকা উচিত। চিন্তা যদি সীমা অতিক্রম করে তবে তা মানুষের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনে। আমার জীবনের প্রতিটি শিক্ষা আমি প্রাণপণে অনুসরণ করার চেষ্টা করতাম। ফলে কেউ আপনার প্রসঙ্গ তুললেই আমি কথা ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেতাম, কারণ আমি জানতাম এটা একটি অসম্ভব কল্পনা। অন্তত আমার পারিবারিক অবস্থান এবং আপনার রাজকীয় অবস্থান। যদিও আমার মন ছিল স্থির, তথাপিও ক্রমাগত আপনার কথা শুনতে শুনতে কেমন যেন হয়ে গিয়েছিলাম। এর মধ্যে মোগল হারেমে হইচই পড়ে গেল আনারকলিকে নিয়ে। আপনার এবং আনারকলির প্রেমের নানা কাহিনী নিয়ে প্রাসাদের মেয়েরা সারাদিন ফোঁস গল্প করত। রাজমহিষী যোধাবাই এবং আপনার প্রথম স্ত্রী মনোভাবতী এসব বিষয় নিয়ে খুবই অপমানিত বোধ করতেন। রাজকুমারী মনোভাবতী একবার প্রতিজ্ঞা করলেন যে আনারকলিকে তিনি পাগলা কুকুর দিয়ে কামড় দেওয়াবেন। রাজকুমারীর সেই পরিকল্পনা ফাঁস হয়ে গেলে সম্রাজ্ঞী যোধাবাই বহু কষ্টে মনোভাবতীকে নিবৃত্ত করলেন। আমরা সবাই আনারকলিকে দেখতে গেলাম। তাকে মোটামুটি সুন্দরী বলেই মনে হলো, কিন্তু সত্যিকার অর্থে আহামরি কিছু মনে হয়নি। সবাই তাকে নিয়ে রং তামাশায় মেতে উঠলো। জিজ্ঞাসা করলো, কিরে মাগি, বামন হয়ে চাঁদে হাত দিতে গেলি কেন? 2 টাকার নর্তকী হয়ে আবার রাজবধূ হওয়ার স্বপ্ন দেখা? কেউ কেউ তার গোপনাঙ্গ ধরে টান মারার চেষ্টা করে বলল, দেখি তো ওটা কেমন। ওটার মধ্যে এমন কি জাদুর বাক্স আছে যে শাহজাদা রাজকুমারী মনোভাবতীকে ছেড়ে তোর প্রেমে মজেছে? রাজ অন্তপুরের মেয়েরা, বিশেষত রাজপুত মেয়েরা যখন আনারকলির সঙ্গে এহেন অমানবিক ব্যবহার করছিল, তখন কেন জানি আমার বুক ফেটে কান্না পাচ্ছিল এবং তার জন্য এক ধরনের দরদ অনুভব করছিলাম। তখন আমি আপনার কাছে নাম পরিচয় গোপন রেখে আনারকলির বিষয়ে পত্র লিখেছিলাম। আপনি দ্রুত লোক পাঠিয়ে আনারকলিকে উদ্ধার করে অন্য প্রাসাদে স্থানান্তর করেছিলেন। রাজদরবারের প্রতিটি বিষয় মুহূর্তের মধ্যে শাহী হেরেমে খবর হিসেবে চলে আসতো। মহিলারা দলে দলে বিভক্ত হয়ে এসব বিষয় নিয়ে তর্ক বিতর্ক করত। বিশেষত যুদ্ধ এবং সেনাপতিদের পদমর্যাদা প্রদান নিয়ে অন্তঃপুরে নিয়মিত কানাঘুষা চলত। আমার যেহেতু এসব বিষয়ে পড়াশোনা ছিল, সেহেতু অনেকে মতামত চাইতো। আমি সবকিছু শুনতাম খুব মনোযোগ সহকারে, কিন্তু কখনো মন্তব্য করতাম না। ফলে শাহী হেরেমের মহিলাদের কোনো গ্রুপ বা উপগ্রুপের সঙ্গে আমার কখনো মনোমালিন্য হয়নি। এই যখন অবস্থা, তখনই ঘটে গেল এক মহা বিপর্যয়। 1600 খ্রিস্টাব্দে হঠাৎ করে আপনি বিদ্রোহ করে বসলেন আপনার পিতার বিরুদ্ধে, যিনি তখন ছিলেন রাজধানী আগ্রার বাইরে। আমরা সবাই অবাক হয়ে লক্ষ্য করলাম আপনার প্রথম স্ত্রীর মনোভাবতীর সে কি হম্পিতম্পি সবাই আপনার বিরুদ্ধে। মহামতি আকবর রাজধানীতে ফিরে এলেন এবং আপনার বিরুদ্ধে জয়লাভ করে সিংহাসনের ভবিষ্যৎ উত্তরাধিকার হিসেবে আপনার পরিবর্তে আপনার 12 বছর বয়সী শাহজাদা খসরুকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিলেন। মূলত এই ঘটনার পর রাজ অন্তপুরে আপনার স্ত্রীদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য আকার ধারণ করলো। আপনার অপর রাজপুত স্ত্রী মনোমতি কিছুতেই প্রথম স্ত্রী মনোভাবতীর বাড়াবাড়ি মেনে নিতে পারছিলেন না। মনোমতির গর্ভের জন্ম নেয়া আপনার অপর সন্তান শাহজাদা খুররুমের বয়স তখন 8 বছর। মনোভাবতীর সর্বাত্মক প্রচেষ্টা ছিল যে কোনো মূল্যে শাহজাদা খুররুমকে মেরে ফেলা। ফলে 2 রাজপুত রাজকুমারীর দ্বন্দ্বে পড়ে শাহী হেরেম 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। আমার বয়স তখন 23 বছর। শের আফগানের স্ত্রী হিসেবে থাকি সুবে বাংলার বর্ধমানে, কিন্তু সুদূর বাংলায় থেকেও আমি নিয়মিত খবরাখবর পাচ্ছিলাম। 1607 সালে ফের আফগানের মৃত্যুর পর আমাকে যখন আগ্রায় আনা হলো, তখন ভয় হলো মনোভাবতী বা তার প্রতিদ্বন্দ্বী মনোমতি উভয়ই আমাকে এবং আমার কন্যা লাদলি বেগমকে মেরে ফেলতে পারে। এ অবস্থায় আমি আপনার প্রাসাদের সর্বাপেক্ষা সম্মানিত সম্রাজ্ঞী রোকায়া সুলতানা বেগমের আশ্রয় প্রার্থনা করি। সম্রাজ্ঞী রোকায়া কেবল সম্রাট আকবরের প্রথম স্ত্রী হিসেবে সম্মানিত ছিলেন না, বরং তিনি সম্রাট বাবরের নাতনি এবং শাহজাদা হিন্দাল মির্জার কন্যা হিসেবে অধিক পরিচিত ছিলেন। সম্রাট হুমায়ুনের মহা দুর্দিনে আপনার পিতা তার চাচা হিন্দাল মির্জার আশ্রয় ছিলেন। তখন শাহজাদী রোকায়া ছিলেন আপনার পিতার শৈশবের খেলার সাথী। সম্রাজ্ঞী রোকায়ার আশ্রয় লাভের পর আমার বেঁচে থাকার আশা কিছুটা প্রবল হলো। আমি তখন জানতাম না আমার ভবিষ্যৎ কি হতে যাচ্ছে। সাম্রাজ্যের সর্বত্র তখন বিশৃঙ্খলা, সুবে বাংলায় বিদ্রোহ, রাজস্থানের রাজপুতদের সঙ্গে যুদ্ধ, কান্দাহার, আহমেদাবাদ প্রভৃতি অঞ্চলে চলছিল যুদ্ধ। এর মধ্যে বড় শাহজাদার বিদ্রোহে আপনি বিপর্যস্ত হয়ে মানসিক কষ্টে প্রতিদিন সুরা আর আফিফের নেশায় মগ্ন হয়ে থাকছেন। আমার ভাবতে ভয় হচ্ছিল যে আপনার কথা আমার মনে আসে কিনা। এমন সময় আপনার কাছে একটি পত্র এলো। আপনি লিখেছেন, প্রিয় মেহেরুন্নিসা,
জীবনের তাগিদে এবং তাড়নায় পাগল হতে বসেছি। আমার সমগ্র পৃথিবী যেন কেমন এলোমেলো হয়ে গেছে। কাউকে বিশ্বাস করতে পারছি না, ভরসাও রাখতে পারছি না কারো উপর। প্রিয় মানুষগুলোর মুখের দিকে তাকালে সেখানে নিজের মৃত্যুকূপ দেখতে পাই। এক একটি দিন আসে যন্ত্রণাময় নরকের গ্লানি নিয়ে, আর রাত আসে নরকের নির্যাতন নিয়ে। এই নির্যাতনের বেদনা সীমাহীন। সবকিছু ভুলে থাকার জন্য নেশার মধ্যে ডুবতে চেষ্টা করি, কিন্তু কোনো সুরা বা আফিমই আমাকে নেশাগ্রস্ত করতে পারছে না। আমি নিজেই যেন নিজের জন্য মস্ত বড় নেশার বোঝা হয়ে পড়েছি। কখনো মনে হয় আত্মহত্যা করি, আবার কখনো মনে হয় রাজ্জাপুর ছেড়ে ফুঁকিয়ে বেশে বের হয়ে পড়ি। কিন্তু দিন আর রাতের নরক যন্ত্রণার শক্ত রশি আমাকে বেঁধে রাখছে নিয়তির সঙ্গে। ফলে অনির্ধারিত গন্তব্যের দিকে আমি এগিয়ে যাচ্ছি, জানি না এই যাত্রার শেষ কোথায়। এত কিছুর পরও তোমাকে ভুলিনি, কিংবা ভুলতে পারবো বলেও মনে হয় না। তুমি নিশ্চয়ই রাজপুতের সঙ্গে আমার যুদ্ধ এবং হ্যারেমের অভ্যন্তরীণ ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নেওয়ার জন্য, যাতে করে তোমাকে গ্রহণ করতে পারি পরম মর্যাদায় ভারতেশ্বরী হিসেবে। ভালো থাকো, সুখে থাকো, এই শুভকামনায়, সেলিম। আপনার পত্র পাওয়ার পর আমার সব দ্বিধা এবং কষ্ট দূর হয়ে গেল। নিজেকে প্রস্তুত করতে থাকি আপনার যোগ্য স্ত্রী হিসেবে। আমার মনে একটি প্রশ্ন সর্বদাই জাগে, সেটি হলো কোন পুরুষ বহুগামী হয়? কেন বা তারা একের পর এক রমণীর সঙ্গে রমণ করতে আগ্রহী ওঠে? অনেক মেয়ের মধ্যেও আমি সমস্যা দেখেছি, তবে তাদের সংখ্যা নগণ্য। অন্যদিকে পুরুষ বহুগামী নয়, কিংবা পুরুষের মধ্যে বহুগামিতার ইচ্ছা নেই, এমন উদাহরণ দেওয়া সত্যিকার অর্থে কষ্টকর। আমার প্রথম স্বামী বিয়ের পর অন্য কোনো নারীতে আসক্ত হয়নি। এমনকি আমি একাধিকবার চেয়েছি যে তিনি মাঝে মধ্যে অন্যত্র গমন করুক, কিন্তু তা তিনি করেননি। সবশেষে আমি নিজে কয়েকজন অনিন্দ্য সুন্দরী আফগান এবং তুর্কি দাসী ক্রয় করে এনেছিলাম, কিন্তু আর চোখে তিনি তাকাননি। আমি জিজ্ঞাসা করলাম কেন তিনি আমাকে ছাড়া অন্য নারীর দিকে তাকাচ্ছেন না। কারণ আমি নিজেই চাচ্ছিলাম কিছুটা ভারমুক্ত হওয়ার জন্য। আলিক আলী খান শারীরিকভাবে মহাবীর ছিলেন। তার যৌবনের তাড়না সত্যিই কোনো একটি রমণীর পক্ষে বহন করা সম্ভব ছিল না। আমার কথা শুনে তিনি মৃদু হাসলেন এবং বললেন, মেহরুনিসা, আমি বুঝতে পারি কখনো কখনো আমার আকাঙ্ক্ষা তোমাকে কষ্ট দেয়। বিশেষত তোমাকে জানান না দিয়ে, কিংবা মানসিকভাবে প্রস্তুত না করে, অথবা শরীর এবং মনের খবর না রেখে আমি তোমার নৈকট্য লাভের চেষ্টা করি। তখন তোমার কাছে তা বিভৎস হয়ে ওঠে। কিন্তু প্রতিটি পুরুষের কাছে তার যৌন জীবন প্রধান আরাধ্য নয়। এটা নির্ভর করে সম্পূর্ণ মানসিক অবস্থার উপর। আমি যখন যুদ্ধে যাই, কিংবা দূর অঞ্চলে ভ্রমণে ব্যস্ত থাকি, অথবা রাজকাজের চাপ অনুভব করি, তখন আমার যৌন উন্মাদনা তো দূরের কথা, ওইসব বিষয়ে মনেও থাকে না। আমার বন্ধুদের মধ্যে যারা একাধিক নারীতে অভ্যস্ত, তাদের এই অভ্যাসের মূল কারণ বাজে সঙ্গ। ওইসব লোকের তেমন কোনো দায়িত্বপূর্ণ কাজ নেই, কিংবা থাকলেও তারা কাজ ফাঁকি দিয়ে কেবল নারীর সঙ্গ পাওয়ার ফন্দির ফিকি করে থাকে। অন্যদিকে তাদের সঙ্গী সাথীরা একই প্রকৃতির হয়, তারা পরস্পর মিলিত হলে উপাদেয় এবং উত্তেজক খাবার দাবার গ্রহণ করার পর শুরু করে নারী সংক্রান্ত আলোচনা। ফলে তাদের শরীর এবং মন যৌনতুর হয়ে ওঠে এবং সেই বিভৎস যৌনাকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য বহুগামীতে অভ্যস্ত হয়ে পড়ে। আমার সারাটি জীবন কেটেছে যুদ্ধক্ষেত্রে। তলোয়ারের ঝনঝনানি এবং তীর ধনুকের শাঁসা শব্দই আমার কেন জানি মোহিত করে রাখে সব সময়। অবসরের শরীর এবং মন নারীর সঙ্গ কামনা করে, কিন্তু জাগ্রত অবস্থায় নয়, স্বপ্নে। তোমাকে পাওয়ার পর এই বিষয়ে আমি কিছুটা আগ্রহী হয়েছি, কিন্তু এর অর্থ এই নয় যে আমি শারীরিক সম্পর্ক ছাড়া তোমার সঙ্গে থাকতে পারবো না। তুমি বিশ্বাস করো, তোমার মুখের দিকে তাকালে আমার প্রেম এবং তোমার প্রতি ভালোবাসা ছাড়া কিছুই উদ্রেক হয় না। কেবল পাশাপাশি শুয়ে থাকলে শরীরে এক ধরনের বিদ্যুৎ প্রবাহ খেলে যায়। তোমার উপস্থিতি, স্পর্শ, তোমার শরীরের ঘ্রাণ আমাকে উত্তেজিত করে। কিন্তু স্বাভাবিক অবস্থায় তোমাকে যখন দেখি, তখন কেবল মনের মধ্যে তোমার প্রতি শ্রদ্ধা মিশ্রিত নিখাত ভালোবাসা তুল খেতে থাকে। কাজেই তোমার কষ্ট হবে এমন কাজ কখনই করবো না। তুমি না চাইলে আমি শারীরিক সম্পর্কের জন্য তোমার সান্নিধ্যে আসবো না। কেবল তোমাকে দেখতে চাই অনন্তকাল ধরে। এই কথা বলতে বলতে আলিক আলী খাঁর চোখ অশ্রু সজল হয়ে উঠল। সম্রাট জাহাঙ্গীর এতক্ষণ স্ত্রীর কথা শুনছিলেন বেশ মনোযোগ দিয়ে। নারীর মনের অন্তর্নিহিত ইচ্ছাশক্তি বোঝার চেষ্টা করছিলেন। কিভাবে একজন নারী তার সঙ্গী পুরুষের সঙ্গে একীভূত হয়ে যায় প্রচন্ড নির্ভরতায়। এখানে নারীর ঝুঁকি শতভাগ। নারী তা ধারণ করে এবং পরবর্তীতে গর্ভধারণের মতো ঘটনা ঘটে যায়। কোনো পুরুষকে যদি বলা হতো যে তাকে গর্ভধারণ করতে হবে, সেই ক্ষেত্রে তারা ভুলেও সে পথ মারাতো না। কিন্তু প্রকৃতির অমোঘলীলায় নারী এগিয়ে আসে গর্ভধারণের জন্য। একের পর এক এইসব বিষয় নিয়ে সম্রাট কখনো চিন্তা করেনি।
তার 20 জন স্ত্রী রয়েছে। তার হ্যারেমে মোট নারীর সংখ্যা 800। এদের প্রত্যেকের সঙ্গে অন্তত একবার করে হলেও শারীরিক সম্পর্ক হয়েছে তার। এরপর আর খোঁজ রাখেননি। শাহী হ্যারেমের আরামায়েশ, তাস খেলা, পাশ খেলা এবং আফিফের নেশা বুধ হয়ে তারা সময় পার করে। কেউ কেউ ভ্রষ্ট হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কেউ সফল হতে পারেনি এখন পর্যন্ত। ধরা পড়ার পর নির্ঘাত মৃত্যুদণ্ড এবং এটাই প্রচলিত নিয়ম। সম্রাট অনেক সময় চেয়েছেন এসব থেকে বের হয়ে আসার জন্য, কিন্তু পারেননি। সাম্রাজ্যের বিস্তৃতির সঙ্গে সঙ্গে হ্যারেমে মেয়েদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। যুদ্ধবন্দী হিসেবে পরাজিত রাজ পরিবারের যুবতী মেয়ে ছাড়াও অনেক অভিজাত জমিদার তাদের কন্যাদের সম্রাটের সেবার জন্য শাহী হ্যারেমে পাঠিয়ে দিতেন। বিদেশি রাজা বাদশাহরাও মাঝে মধ্যে উপহার হিসেবে সুন্দরী দাসী পাঠিয়ে থাকেন। অন্যদিকে কোনো বিদেশি রাষ্ট্রদূত কিংবা শাহী মেহমান রাজধানীতে একা বেড়াতে এলে সম্রাটকে তার হ্যারেম থেকে নারীকে উপহার হিসেবে পাঠাতে হয়। এরা যেন জীবনের অন্যান্য সাধারণ ঘটনাগুলোর মতো একেবারে স্বাভাবিক হয়ে গেছে। আজ নূরমহলের বক্তব্য শোনার পর সম্রাটকে নতুন করে ভাবতে ইচ্ছে করে তার জীবন কাঠামো পরিবর্তনের জন্য। তিনি সাগ্রহে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, একজন স্ত্রী হিসেবে তুমি স্বামীকে কিভাবে পেতে চাও? সম্রাজ্ঞী নূরমহল মাথা নিয়ে সম্রাটের দিকে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তাকে প্রশ্ন করার জন্য, কিন্তু অনুমতি চাইলেন সব কথা নির্ভয় বলার জন্য। সম্রাট হাসলেন এবং বললেন, ভয়ের কোনো কারণ নেই। আমি শিখছি আমার বিদুষী স্ত্রীর কাছ থেকে। সালতানাতের সামরিক, বেসামরিক এবং বিচার বিভাগের সর্বোচ্চ ক্ষমতা আমার হাতে। ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে এই ক্ষমতা টিকে রাখা সম্ভব। আর ন্যায় বিচার করার জন্য সবার আগে দরকার বাস্তব জ্ঞান, প্রজ্ঞা এবং সাহস সংবলিত সদিচ্ছা। আজ তোমার কথা শুনে মনে হচ্ছে আমার সাম্রাজ্যের অর্ধাংশ অর্থাৎ নারী জাতি সম্পর্কে আমি তেমন কিছুই জানি না। এই অজ্ঞানতা নিয়ে আমি কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব? তুমি নারীদের সম্পর্কে আমাকে বিস্তারিত বলো, যা তুমি জানো। সম্রাজ্ঞী বলতে শুরু করলেন।